এই মেয়ে সস খাবে প্রাণ সস এই নাও মজা না খেলে মুখে লাগাবে তোকে আর দিব না একা একা খাচ্ছো শেয়ার করবে না সবকিছুতে শেয়ার হয় সসের বসে হয় না প্রাণ সস সসের বস এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে, সঙ্গে আছি হৃদয় হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। প্রথমবারের মতো বাংলাদেশ নিয়ে বিশেষ সংলাপ। দীর্ঘ 15 মাস পর গাজা ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর। যুদ্ধে 47,000 মানুষের প্রাণহানি, লক্ষাধিক আহত ও বাস্তুচ্যুত 23 লাখ মানুষ। অন্তর্বর্তী সরকার সীমান্তে কঠোর হওয়ার সমস্যা তৈরি করা হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রক্ত দিয়ে হলেও নিরাপদ নিশ্চিতের ঘোষণা। 5ই আগস্ট জনগণ দেখিয়েছে কিভাবে স্বৈরাচার বিদায় করতে হয় বললেন তারেক রহমান। মানুষ পাশে না থাকলে হাপিত্তেশ করতে হবে মন্তব্য। পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে। বেস্ট সেলার হিসেবে অ্যামাজনের বায়োগ্রাফিক্স ক্যাটাগরি শীর্ষস্থানে। এবং বিপিএল এ পয়েন্ট তালিকার 2-এ উঠে এল ফরচুন বরিশাল। হোম টিম চিটাগং কিংসের বিপক্ষে 6 উইকেটে তামিমের দলের জয়। আমরা তৈরি করি বিশ্বমানের জার্মান প্রযুক্তির ভূমিকম্প সহনশীল থার্মেক্স রড, যা আপনার স্থাপনাকে নিরাপদ রাখে প্রজন্ম থেকে প্রজন্ম। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, সম্মেলনে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে বাংলাদেশ নিয়ে বিশেষ সংলাপ। সম্মেলনে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানাবে বাংলাদেশ। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগ দিতে 4 দিনের সফরে সোমবার দিবাগত রাতে সুইজারল্যান্ড রওনা হবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। দাভোসে ফোরামের সাইডলাইনে বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এর মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলফ শোলস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের কিং ফিলিপস এবং থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেন্ট্রো সিনাওয়াত্রা। মেটার যে আপনি জানেন ফেসবুক যে কোম্পানিটা ওন করে, তাদের যে গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিকল্যাক তার সাথে মিটিং করবেন এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের জেনারেল সেক্রেটারি তার সাথে মিটিং করবেন। পাশাপাশি WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর মহাপরিচালক তার সাথেও এই সফরে মিটিং করবেন। বাংলাদেশ বিষয়ক একটা সেপারেট ডায়ালগ হবে, যেখানে বিশ্বের অনেক গুরুত্বপূর্ণ ব্যবসায়িক প্রতিনিধি বা ব্যবসায়িক নেতৃবৃন্দ, পাশাপাশি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানের CEO যারা এখানে যোগ দিবেন। এই ডায়ালগটা বাংলাদেশ ডায়ালগ যেটা, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটা একটা রেয়ার অপরচুনিটি। সাধারণত উন্নত দেশগুলোই এ ধরনের ফোরামে এই জাতীয় ডায়ালগ করার সুযোগ পায়। বাংলাদেশ WTO ইকোনমিক ফোরামে এই প্রথমবারের মতো এই ধরনের ডায়ালগে অংশ নেওয়ার সুযোগ পেয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এই সম্মেলনে বাংলাদেশের কি আহ্বান থাকবে? সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল সাংবাদিকদের। একটাই আহ্বান থাকবে সবার, বাংলাদেশে আসুন। বাংলাদেশে এখন ব্যবসার পরিবেশ সহজ করা হচ্ছে, বিনিয়োগের পরিবেশ উন্নততর হচ্ছে।
আপনারা বাংলাদেশে বিনিয়োগ করুন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে আপনারা শামিল হন। এই আহ্বানটাই থাকবে মূলত বিনিয়োগকারীদেরকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বিনিয়োগ পরিস্থিতি উন্নতির জন্য সর্বশক্তি দিয়ে কাজ করছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। 15 মাসেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের পর আজ বাংলাদেশ সময় বিকেল 3:30টায় গাজায় বহুল আকাঙ্ক্ষিত যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে পদত্যাগ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রীসহ আরও 2 জন। মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি হয়। এই যুদ্ধে প্রায় 47,000 মানুষের প্রাণহানি, লক্ষাধিক আহত ও 23 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। লাইলান হোসেনের রিপোর্ট। শুধু গাজাবাসী নয়, সারা পৃথিবীর শান্তিকামী মানুষের কাছে বহুল প্রতীক্ষিত দিন আজ। 15 মাসেরও বেশি সময় ধরে চলা প্যালেস্টাইনের গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে নির্ধারিত সময়ের 3 ঘণ্টা পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বাংলাদেশ সময় দুপুর 12:30টায় যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা থাকলেও কারিগরি সমস্যার কারণে হামাস সময় মতো জিম্মিদের তালিকা না দেওয়ায় ইসরায়েল যুদ্ধবিরতিতে দেরি করে। শুরুতে হামাস 3 জন ইসরায়েলি জিম্মিকে মুক্ত করার ঘোষণা দেয়। তাদের মধ্যে 31 বছর বয়সী ডোরন স্টেইনব্রেচার, 28 বছর বয়সী ব্রিটিশ ইসরায়েলি এমিলি দামারি ও 24 বছর বয়সী রমি গোনেন রয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে পদত্যাগ করেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতামার বেন-গাভির সহ আরও 2 মন্ত্রী। চুক্তি অনুযায়ী 3 ধাপে কার্যকর হবে যুদ্ধবিরতি। এর মধ্যে প্রথম ধাপ হবে 6 সপ্তাহের। এ সময় বন্দী থাকা 33 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস। তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে। এরপর শুরু হবে গাজা পুনর্গঠন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এরই মধ্যে হুঁশিয়ারি দিয়েছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের আলোচনা ব্যর্থ হলে তার দেশ আবারও গাজায় হামলা চালাবে। গত 15 মাস যুদ্ধ চলাকালে নিয়মিত ত্রাণ না পৌঁছায় গাজায় খাদ্য, জ্বালানি, ওষুধ ও আশ্রয়ের তীব্র সংকট চলছে। 90% ধ্বংসস্তূপে পরিণত হওয়া দেশটি পুনর্গঠনে কয়েক বছর সময় লাগবে বলে ধারণা সংশ্লিষ্টদের। লাইলান হোসেন, চ্যানেল আই। আগের সরকার ক্ষমতায় টিকিয়ে রাখতে সীমান্তে অনেক ক্ষেত্রে ছাড় দিত, তবে বর্তমান সরকার কোনো ধরনের ছাড় দিচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীতে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করতে সীমান্তে ছোটখাটো সমস্যা হচ্ছে। দেশের সীমান্ত নিরাপদ আছে, রক্ত দিয়ে হলেও সীমান্ত নিরাপদ রাখা হবে বলে মন্তব্য করেন তিনি। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা বেড়েছে। শনিবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 2 দেশের নাগরিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। স্থানীয়রা অভিযোগ করেছেন, ভারত থেকে ছোড়া হাতবোমা বিস্ফোরণে আহত হয় 5 বাংলাদেশি। এমন পরিস্থিতিতে সীমান্ত ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সীমান্তে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্ত এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে, কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিজিবি বিএসএফ এর মধ্যে আলোচনা চলছে। শীঘ্রই চাঁপাইনবাবগঞ্জ সহ সীমান্তের সব সমস্যার সমাধান হবে। ওখানে অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু সেদিক করলেও আমরা ওরকম কোনো সময় প্রতিবাদ করি নাই। বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। যেমন 150 গজের ওই থেকে তাদের কাটাতারে মেলা করতে পারে, আমরা ওটুকু চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো 2-1টা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। বাট এই সময়টা খুবই সাময়িক। এই আগামী ফেব্রুয়ারি মাসে ডিজি লেভেলে একটা কনফারেন্স আছে, আমার মনে হয় এই সমস্যাটা সমাধান হবে। জনগণের সহায়তায় সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদনগুলো নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস সব রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। এরপরই সবার মতামতের ভিত্তিতে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হবে। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা এটা দলগুলোর বিষয়। অন্তর্বর্তী সরকারের এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই বলেও জানান তিনি। জান্নাতুল বাকে কেকার রিপোর্ট। কৃষি বিষয়ক সাংবাদিকদের জন্য প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবিতে প্রশিক্ষণ কর্মসূচি।
টেলিভিশন, সংবাদপত্র সহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিদের নিয়ে এই প্রশিক্ষণে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। কর্মশালায় দেশে কৃষির প্রকৃত স্বরূপ, কৃষকের উৎপাদিত পণ্যের বাজার মূল্যের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সহ জলবায়ুর পরিবর্তন এবং কৃষি বিষয়ক নানান তথ্য ও সঠিক পরিসংখ্যানের ঘাটতি নিয়ে কথা বলেন বক্তারা। দেশি বিদেশি নানান রকমের প্রকল্পের উন্নয়ন প্রকল্পের বাঁধ, পানি উন্নয়ন বোর্ড ইত্যাদি মিলে যে একটা ধ্বংসযজ্ঞ হয়েছে, যেটা আসলে সত্যিকার উইপন অফ ম্যাস ডিস্ট্রাকশন, যার নাম তারা দিয়েছে উন্নয়ন, তার দীর্ঘমেয়াদী প্রভাব আমরা সামনের দশকে পড়তে দেখব। দেশে সম্প্রতি সম্পূরক কর ও ভ্যাট বৃদ্ধি ছাড়াও সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কাছে প্রশ্ন করেন সাংবাদিকরা। পরে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনের দাবির বিষয়ে সরকারের অবস্থান জানতে চান গণমাধ্যম কর্মীরা। প্রশ্ন আসে আওয়ামী লীগের বিষয়েও। প্রফেসর ইউনূস একটা কনসেনসাস বিল্ডিং কমিশন করেছেন। এই কনসেনসাস বিল্ডিং কমিশনের কাজটা হচ্ছে ফ্যাসিলিটেট করা। এখানে ইন্টারিম গভর্নমেন্টের কোনো মূল কাজটা হচ্ছে একটা রেফারির মতো। আমাদের মুখ্য বিষয় হচ্ছে আওয়ামী লীগের যাদের হাতে রক্ত আছে প্রত্যেকের বিচার হবে, প্রত্যেককে আমরা বিচারের জায়গায় আনবো। আর বাংলাদেশের পার্টিগুলো ডিসাইড করবেন আওয়ামী লীগের পলিটিক্যাল ভবিষ্যৎ কী হবে। কিন্তু সোফার আমরা দেখছি যে আওয়ামী লীগের কারো মধ্যে কোনো অনুশোচনা নাই। প্রেস সচিব বলেন, অন্তর্বর্তী সরকার জাস্ট রেফারি বা আম্পায়ার, নির্বাচন নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 5ই আগস্ট জনগণ দেখিয়ে দিয়েছে কিভাবে স্বৈরাচারকে বিদায় করতে হয়। তিনি বলেন, জনগণ পাশে না থাকলে পরে হাপিত্যেশ করতে হবে। তাই শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে সবাইকে জনগণের পাশে থাকার শপথ নিতে হবে। রাজধানীতে আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে ভোটের অধিকার নিশ্চিত করার কথা বলেন তারেক রহমান। রাহুল রায়ের রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে সকালে জিয়াউর রহমানের কবর জিয়ারতের পর বিকেলে ছিল আলোচনা সভা। দলের প্রতিষ্ঠাতার জীবন আর কর্ম নিয়ে আলোচনা করেন বিএনপি মহাসচিব সহ সিনিয়র নেতারা। রাজধানীতে এই আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জিয়াউর রহমানের আদর্শে সবাইকে বলিয়ান হওয়ার কথা বলেন তিনি। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে মুক্তিযুদ্ধে তার ভূমিকা থেকে শুরু করে ভোটার জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলে নেতাকর্মীদের 5ই আগস্ট স্মরণ রাখতে বলেন তারেক রহমান। জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে, কাজে আমরা যদি ভুল করি জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপিত্যেশ করতে হবে। সহকর্মীবৃন্দ, এখনো সময় আছে, আসুন আমরা জনগণের পাশে থাকি, জনগণের সাথে থাকি। যারা এমন কিছু করবে যা আপনাকে আমাকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমার দলকে ক্ষতিগ্রস্ত করবে, যা আমাদের দল ক্ষতিগ্রস্ত হবে, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলব। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনে জিততে হলে বিভ্রান্ত হওয়া আর বিভ্রান্ত করা যাবে না। আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করলো, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা, এতটুকু সেন্স থাকতে হবে, অন্য কেউ যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক, সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে? তারেক রহমান বলেছেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবাই দোয়া করছেন। তবে বেগম জিয়া সবচেয়ে খুশি হবেন যদি জনগণ বিএনপিকে সমর্থন দেয়। আমাদেরকে এমন ভাবে দাঁড়াতে হবে যাতে জনগণ বোঝে যে আমরা তাদের সাথে আছি। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় 200-র বেশি আসামিকে জামিন দিয়েছেন আদালত। আদেশে ন্যায় বিচার পেয়েছেন উল্লেখ করে চাকরিচ্যুত জওয়ানদের চাকরিতে পুনর্বহালের দাবি জানিয়েছেন স্বজনরা। পরবর্তী জামিন শুনানি 10 ফেব্রুয়ারি। আলাল আহমেদের ভিডিও চিত্রে শাকের আদনানের রিপোর্ট। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় 500-র বেশি বিডিআর সদস্য জামিনের আবেদন করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জের অস্থায়ী আদালতে জামিন শুনানির জন্য আসামিদের সকালে হাজির করা হয়।
ওই মামলায় এদিন সাক্ষ্য দেন অবসরপ্রাপ্ত মেজর সৈয়দ মোহাম্মদ আবু ইউসুফ ইকবাল। জামিন শুনানি শেষে বিকেলে আদেশ দেন আদালত। 16 বছর ধরে আমরা এরকম একটা দিন দেখার জন্য আমরা অপেক্ষা করতেছিলাম। আজকে আমাদের জয় হয়েছে, আজকে সত্যের জয় হয়েছে। আমার ভাই মাত্র 19 দিন চাকরি করছে, হয়তো ওর জীবনে অনেক কিছু দিতে পারবো, কিন্তু এই 16টা বছর কখনোই দিতে পারবো না। আমার ভাই অপরাধ করেনি। মামলার প্রেক্ষাপট নিয়ে কথা বলেন আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। যারা উভয় কোর্ট থেকে খালাসপ্রাপ্ত এইরকম 250 জনের পক্ষে আমরা আগামী 2 দিন পরে যাচাই বাছাই সাপেক্ষে আমরা তাদের পক্ষে জামিননামা দাখিল করলে তারা আগামী 2 দিন পরে জেলখানা থেকে মুক্তি পাবেন। কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলার সাক্ষী 1344 জন। এর মধ্যে এখন পর্যন্ত 284 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। শাকির আদনান, চ্যানেল আই, কেরানীগঞ্জ। দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদে থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছে দুদক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে সংস্থাটি। এছাড়া সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। রুকসানা মিনার রিপোর্ট। পূর্বাচল নতুন শহর প্রকল্পে নিয়ম ভেঙে অবৈধভাবে রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় সায়মা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করেছে দুদক। হুকুমের আসামি করা হয় মা শেখ হাসিনাকে। একই সাথে অনুসন্ধান চলছে প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ বাগিয়ে নেয়ার অভিযোগের। মামলার আসামি সায়মা ওয়াজেদ পুতুল কোন ক্ষমতা বলে স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক দায়িত্বে থাকেন তা জানতে পররাষ্ট্র মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে চিঠি দিচ্ছে দুদক। সায়মা ওয়াজেদ পুতুলের যেই নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। তদন্তকারী কর্মকর্তা যেখানে যেখানে থেকে তথ্যাদি পাওয়া যাবে সেই সব দপ্তরে পত্র যোগাযোগ করবেন, ঘটনাস্থল পরিদর্শন করবেন, অভিযোগ প্রমাণে সহায়ক যারা থাকবেন তাদের সকলকে তাদের বক্তব্য গ্রহণ করা হবে। আওয়ামী লীগ সরকারের সময়ে প্রভাবশালী আমলা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। বিবিধ দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 2,84 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন ও দখলে রাখা সহ 9টি ব্যাংক হিসাবে 15 কোটি টাকারও বেশি অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ হস্তান্তর, স্থানান্তর এবং রূপান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয় তার বিরুদ্ধে আজ একটি মামলা রুজু হয়েছে। একই সাথে সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ ও তার স্ত্রীর বিরুদ্ধে। রুকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। জমকালো আয়োজনে 20 জানুয়ারি 47তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পরিচালনায় শপথ অনুষ্ঠানে যোগ দিবেন বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। 48 কিলোমিটার এলাকা জুড়ে 25,000 সুরক্ষাকর্মী ও 8,000 ন্যাশনাল গার্ড এবং 4,000 পুলিশ অফিসারকে রাখা হবে নিরাপত্তার দায়িত্বে। যুক্তরাষ্ট্র থেকে মাইনুল ইসলামের পাঠানো তথ্য ভিডিওচিত্রে মাসুদ শাকিলের রিপোর্ট। দ্বিতীয় মেয়াদে 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় বসতে চলেছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে ইতোমধ্যেই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। সাজসজ্জা, কঠোর নিরাপত্তা, বিভিন্ন দেশের রাজনৈতিক ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের আমন্ত্রণ সহ নানা কাজে ব্যস্ত ওয়াশিংটন। ক্ষমতা ছাড়ার পর থেকে শুরু করে এ পর্যন্ত ট্রাম্পই ছিলেন মার্কিন মিডিয়ার সর্বাধিক আলোচিত ব্যক্তি, হয়েছেন লাঞ্ছিত এবং হামলার শিকারও। আলোচনায় উঠে এসেছে ক্ষমতা গ্রহণের পরপরই 100 নির্বাহী আদেশ জারি করবেন ডোনাল্ড ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যম ইঙ্গিত দিচ্ছে প্রশাসনের শীর্ষ পদে স্থান পাবেন ট্রাম্পের অনুগতরাই। নিজের মতো করে যুক্তরাষ্ট্রকে সাজাতে আস্থাভাজন ব্যক্তিদের উপরই নির্ভর করছেন তিনি। মার্কিন কংগ্রেসে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা বলে দিচ্ছে বিশ্ব পরিচালনায় ট্রাম্পের সিদ্ধান্ত বড় ভূমিকা রাখবে। শপথ আয়োজনের অন্যতম আকর্ষণ গালা অনুষ্ঠান।
এর প্রায় সবকটিতেই উপস্থিত থাকবেন মার্কিন মুলুকের নতুন কর্ণধার। শপথ গ্রহণের আগের রাতে ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় ভিক্টোরিয়া র্যালি করবেন ট্রাম্প। অভিষেক অনুষ্ঠানের আগের দিন কথা রয়েছে একটি সমাবেশ আয়োজনের, যেখানে মার্কিন জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা উপস্থিত থাকবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র বা সরকার প্রধানদের উপস্থিত থাকার রেওয়াজ না থাকলেও ট্রাম্প এসবের ধার ধারেন না। তাই এবার বেশ কয়েকজন বিশ্বনেতা উপস্থিত থাকছেন। নতুন মার্কিন প্রেসিডেন্টের শপথের আগেই পর্নো তারকার মামলায় তাকে কারাদণ্ড বা অন্য সাজা দেবার আশঙ্কা অনেকটাই কমে গেছে। মাসুর শাকিল, চ্যানেল আই। প্যারিস ইনস্টিটিউট ফর ক্রিটিক্যাল থিঙ্কিং থেকে প্রকাশিত পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারী নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে। ইতোমধ্যে বেস্ট সেলার হিসেবে অ্যামাজনের ইন্ডিয়া হিস্ট্রি ও হিস্ট্রিক্যাল ইন্ডিয়া অ্যান্ড সাউথ এশিয়া বায়োগ্রাফিক্স ক্যাটাগরির শীর্ষস্থানে উঠে এসেছে বইটি। বইটিতে নিজের অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাসকে দেখার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন পিনাকি ভট্টাচার্য। লুৎফুর সোহাগের রিপোর্ট। বিশ্বের বাংলা ভাষাভাষীদের কাছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব পিনাকি ভট্টাচার্য। দেশ নিয়ে নিজের ভাবনা তুলে ধরে ইংরেজি ভাষায় তিনি লিখেছেন ফুলকুমারী। পিনাকি ভট্টাচার্য বলছেন, ফ্রান্সে কোভিডকালে শরণার্থী জীবনের একাকিত্ব থেকে ফুলকুমারী গল্প লেখা শুরু। জীবনের গল্পের ভেতর দিয়ে লেখক বইয়ের পাতায় তুলে ধরেছেন বাংলাদেশের ইতিহাসের নানা বাকবদলের ঘটনা। আমাদের জনগোষ্ঠীর যেটা আমাদের যুগের জার্নি, সেইটাকে আমি ধরার চেষ্টা করেছি এবং এই জার্নি থেকে পশ্চিমের কি আসলে নেয়ার আছে, কারণ আসলে বইটা তো লেখা হয়েছে পশ্চিমের জন্য ইংরেজি ভাষায়। পশ্চিম আসলে কি নিতে পারে, আমরা কি পশ্চিমকে দিতে পারি, সেই জায়গাটা আমরা সার্চ করে বের করার চেষ্টা করেছি আমি। পিনাকি ভট্টাচার্য মনে করেন, তার বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন আলোচনার ঝড় তোলে, ফুলকুমারীও তেমনি পক্ষে বিপক্ষে তর্কের দুয়ার খুলবে। বইয়ের মধ্যে কিছু ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছি। এটা নিয়ে কিছু জায়গা নিয়ে অবশ্যই খুব শক্ত বিতর্ক হবে, এটা আমি জানি। এই বইয়ের ভেতরে প্রত্যেকটা পাতায় কিছু ফিলোসফিক্যাল প্রশ্ন আমি তুলেছি, ফিলোসফিক্যাল, ভেরি ডিপ রুটেড ফিলোসফিক্যাল প্রশ্ন আমি উত্থাপন করেছি। তো সেই প্রশ্নগুলো নিয়ে বিতর্ক হবে। ফুলকুমারী বাংলা ভাষায় অনুবাদের প্রক্রিয়া চলছে বলে জানান পিনাকি ভট্টাচার্য। অনুবাদটা চলছে, ফাইনাল হোক, দেখা যাক এটা কতদিন লাগে। লুৎফর সোহাগ, চ্যানেল আই, ঢাকা। এবার আই স্পোর্টস। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের টাকা পরিশোধ সংক্রান্ত জটিলতা দ্রুত কেটে যাবে বলে মনে করেন রাশিয়ার নতুন রাষ্ট্রদূত। সকাল থেকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন এবং যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন পররাষ্ট্র উপদেষ্টা ও সচিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। গণমাধ্যমের সাথে কথা বলে রাশিয়া দূত জানান, বাংলাদেশ থেকে কৃষি ও জাহাজ নির্মাণ শিল্পে জনশক্তি নেবে রাশিয়া। Getting the permission for the Bangladeshi labor sources and workers to work in our country, in Russia, in different spheres, in agriculture, householders, and all in the field of services and all this stuff. We are ready to discuss this issue. 2011 সাল থেকে রোহিঙ্গাদের উপর নির্যাতন সহ মিয়ানমার সেনাবাহিনী যে অপরাধ করেছে তা জবাবদিহিতার আওতায় আনা হবে বলে হুঁশিয়ার করেছেন জাতিসংঘের মিয়ানমার বিষয়ক স্বাধীন তদন্ত সংস্থার প্রধান নিকোলাস কৌমিচিয়ান। বিকেলে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের বলেন, রোহিঙ্গাদের উপর অত্যাচারের তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, আমরা মিয়ানমারকে এই বার্তা দিতে চাই যে তাদের উপর আমাদের নজর আছে। We want all players, all participants in the conflict in Myanmar to know we exist. There's a body watching, collecting evidence of these serious international crimes, and one day we are seeking justice for these crimes, that people will be held to account. সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মহানগরীর বিপ্লবী উদ্যান চত্বরে চট্টগ্রাম 10 নির্বাচনী এলাকা বিএনপির উদ্যোগে আলোচনা সভা হয়েছে। সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান।
মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আহমেদ উল আলম চৌধুরী রাসেলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকার। স্বাগত বক্তব্য রাখেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান সাইদ আল নোমান তুর্য। সভা শেষে সাইদ আল নোমানের পৃষ্ঠপোষকতায় 159 জন শিক্ষার্থীর হাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষাবৃত্তি বিতরণ করেন আব্দুল্লাহ আল নোমান। 31 দফা দাবি নিয়ে যে আন্দোলন আজকে জনাব তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে, এটা চলমান। এর মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, এই মাধ্যমে আমরা গণতন্ত্রের জন্য লড়াই করে আবার আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করব। ভারতীয় আধিপত্যের হাত থেকে বাংলার জনগণকে রক্ষার জন্যই বাংলাদেশে বিএনপির জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির আয়োজনে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, যারা আন্দোলন করে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়েছেন তাদেরকে সাথে নিয়ে আগামী সরকার গঠন করবে বিএনপি। বেলকুচি পৌর বিএনপির আহ্বায়ক হাজী আলতাফ হোসেন প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম ও বিএনপির রুমানা মাহমুদ সহ অন্যরা উপস্থিত ছিলেন। এ সময় 5000 অসহায় দুস্থ ও গরিব মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়। নির্বাচন ঠকাইতে চান, কেন ঠকাইতে চান? যে নির্বাচন হইলে তো বিএনপি জিতে যাবে, ওই কারণে নির্বাচন ঠকাইতে চান। তাদেরকে বলেন 3 মাস হোক, 6 মাস হোক, 9 মাস হোক, যখনই নির্বাচন হবে ইনশাআল্লাহ বিএনপি জিতবে, কেউ রুখতে পারবে না। বিডিআর সদস্যদের কারামুক্তি, বিজিবিকে আগের নামে ফিরিয়ে আনা সহ 6 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে মাহিন বলেন, যেসব বিডিআর সদস্য জেলে আছেন তারাও মুক্তির অধিকার রাখে, কেননা আগের বিচার ছিল সাজানো। নতুন কমিশনের মাধ্যমে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে উল্লেখ করে মাহিন বলেন, যারা জেলে আছেন তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। সে সময় বিডিআর সদস্যদের স্বজনরা উপস্থিত ছিলেন। পিলখানার ভেতরে এবং বাইরে শহীদ হওয়া 74 জনের হত্যাকারীর বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে জেলের ভেতর মারা যাওয়া প্রত্যেক বিডিআর সদস্যের মৃত্যুর সঠিক কারণ উন্মোচন করতে হবে। অস্বাভাবিক মৃত্যু হয়ে থাকলে দায়ী সকলকে বিচারের আওতায় আনতে হবে। বিজিবি আইন 2010 বাতিল করে পূর্বের বিডিআর আইন পুনর্বহাল করতে হবে। 24-এর গণ অভ্যুত্থানে নেতিবাচক ভূমিকা পালন করা বিজিবির নামকে পরিবর্তন করে বিডিআর নাম ফিরিয়ে আনতে হবে। এবার নিটল ডাটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক বন্ধ করে রাখা হয়েছে। শনিবার রাত থেকেই চীনা অ্যাপটি সরিয়ে নেওয়া হয়েছে অ্যাপল এবং গুগল প্লে স্টোর থেকেও। রোববার থেকে টিকটকের উপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগেই অফলাইনে রাখা হয়েছে অ্যাপটি। চীনা কোম্পানি বাইটডান্সের মালিকানাধীন অ্যাপ টিকটক যুক্তরাষ্ট্রে বেশ জনপ্রিয়। দেশটিতে প্রায় 17 কোটি মানুষ এই অ্যাপ ব্যবহার করে থাকেন। তবে যুক্তরাষ্ট্রে গত বছর পাশ হওয়া একটি আইনের আওতায় টিকটকের মূল কোম্পানি বাইটডান্স থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার ঘোষণা দেওয়া হয়। সে অনুযায়ী শুক্রবার সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা বহাল রাখেন মার্কিন সুপ্রিম কোর্ট। তবে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি দায়িত্ব গ্রহণের পর নিষেধাজ্ঞা 90 দিনের জন্য তুলে নেবেন। টিকটক এই প্রতিশ্রুতি উল্লেখ করে তাদের ব্যবহারকারীদের একটি বার্তাও দিয়েছে। এবার আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। শেষ হলো 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সন্ধ্যায় বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে সমাপনী আয়োজনে 10টি বিভাগে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয় দেশ বিদেশের সিনেমা।
বেস্ট অডিয়েন্স অ্যাওয়ার্ড পেয়েছে সৃজিত মুখার্জি পরিচালিত ভারতীয় সিনেমা পদাতিক। বাংলাদেশ প্যানোরামার ট্যালেন্ট সেকশনে 3টি সিনেমা পুরস্কার পেয়েছে। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পায় শঙ্খ দাশগুপ্ত নির্মিত চলচ্চিত্র প্রিয় মালতী। সমাপনী সিনেমা হিসেবে প্রদর্শিত হয় চলচ্চিত্র বলি। উৎসব নিয়ে বেশ কিছু ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মুস্তাফা সরওয়ার ফারুকী। আমাদের হাতে অনেক কাজ, কিন্তু আমাদের হাতে সময় খুব কম। এই অল্প সময়ের মধ্যে একটা প্রপার ফেস্টিভ্যালের স্ট্রাকচার তৈরি করা সম্ভব না, কিন্তু আমরা কাজটা ইনিশিয়েট করতে চাই। আমরা কিছু ইতিমধ্যে মন্ত্রণালয়ে নিজেদের মধ্যে আমরা আলাপ আলোচনা করেছি কয়েকটা মিটিংয়ে। সামনের দিকে হয়তো আমরা এটা কিছু আপনারা এটা রেজাল্ট দেখতে পাবেন। কিন্তু যেরকম আমি আগেও বলছিলাম মঞ্চে, যে আমরা শুরুটা করতে পারবো, কিন্তু এইটার ফিনিশিং লাইনে হয়তো আমাদের পৌঁছানো সম্ভব হবে না। এটা নির্বাচিত সরকার এসে করতে হবে। কৃষি সংবাদ। পাঁচ দশক আগেও ঝাঁকি জালে মাছ শিকার ছিল গ্রাম বাংলার ঐতিহ্য। কালের আবর্তে নানা কৌশলে অভ্যস্ত হয়ে ঝাঁকি জাল এখন বিলুপ্তির দ্বার প্রান্তে। আগে গ্রামগঞ্জে প্রায় প্রতিটি ঘরেই দেখা মিলত এই জালের। হারিয়ে যেতে বসা গাঁয়ের এমন দৃশ্য দেখা গেল শরীয়তপুর সদর উপজেলার পশ্চিম আটপাড়া গ্রামে। শরীয়তপুর প্রতিনিধি SM মুজিবুর রহমানের রিপোর্ট। 3 দশক আগেও গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই ছিল ঝাঁকি জাল। মেহমান বাড়ি আসলেই গৃহস্থ ঝাঁকি জাল দিয়ে পুকুরের মাছ ধরা হতো। কালের পরিক্রমায় সোনালী স্মৃতি এখন ধূসর অতীত। বর্তমানে এখন দেখা যাচ্ছে যে ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা এটা বিলীন হয়ে যাচ্ছে, এখন আর দেখাই যাচ্ছে না। ঝাঁকি জাল দিয়ে মাছ ধরা দেখেছি 2006 বা 2007-এ, আবার অনেক দিন পর আজকে দেখলাম, ভালো লাগতেছে অনেক। মাদারীপুরের রাজৈর উপজেলার শতাধিক মৎস্যজীবী আশপাশের জেলাসহ দূর দূরান্তের জেলায় গিয়ে মাছ শিকার করেন। শরীয়তপুর সব জায়গায় আমরা এরকম ঝাঁকি জাল দিয়া কিনা মাছ ধরি। আমরা যে এই ঝাঁকি জাল দিয়ে মাছ ধরি, এতে মাছের কোনো ক্ষতি হয় না, এরা পুনরায় বংশ বৃদ্ধি করতে পারে। গ্রামীণ ঐতিহ্যের এই ঝাঁকি জালে মাছ শিকার যেমন দেশীয় প্রজাতিকে রক্ষা করে, তেমনি এনে দেয় পারিবারিক ও সামাজিক উৎসবের উপলক্ষ। এটাকে যদি আবার পুনর্জীবিত করা যায়, এটার ব্যবহার যদি আবার বাড়ানো যায়, তাহলে আমাদের এই যে প্রকৃতির যে মাছ, যে ন্যাচারাল মাছের যে ক্ষেত্রগুলি, সেইগুলির প্রজনন বাড়বে এবং আমাদের দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। ঝাঁকি জালের প্রচলন বাড়ানো গেলে দেশীয় প্রজাতির মাছ রক্ষা পাবে না, গ্রাম বাংলার ঐতিহ্য আবার ফিরে আসবে বলছেন সংশ্লিষ্টরা। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। গাইবান্ধার নদী তীরবর্তী চরবাসীর দুর্যোগকালীন সক্ষমতা বাড়ছে। দুর্যোগ প্রতিরোধে আগাম প্রস্তুতি ও করণীয় নিয়ে সচেতনতা বাড়াতে তাদের সহায়তা করছে বিভিন্ন সংস্থা। এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে আনার পাশাপাশি দুর্যোগ পরবর্তী সময় দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হচ্ছেন চরাঞ্চলের বাসিন্দারা। গাইবান্ধা প্রতিনিধি ফারুক হোসেনের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। তিস্তা, ব্রহ্মপুত্র ও যমুনা বেষ্টিত গাইবান্ধায় রয়েছে ছোট বড় 165টি চর। জীবিকা যুদ্ধের পাশাপাশি নদী ভাঙন, বন্যা, খরা ও ঝড়ের মতো নানা দুর্যোগের সাথে লড়াই করে টিকে থাকতে হয় চরাঞ্চলে বসতি গড়ে তোলা প্রান্তিক মানুষদের। সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার দুর্যোগকালীন আগাম প্রস্তুতিমূলক সচেতনতার বার্তা চরবাসীর এই টিকে থাকার যুদ্ধকে যেমন সহজ করছে, তেমনি কমাচ্ছে প্রাণহানি সহ সার্বিক ক্ষয়ক্ষতিও। জমি জমা সব নদীতে চলে গেছে, চলে যাওয়ার পর আমাদের বেসরকারি সংস্থা থেকে আমাদের খুব সুযোগ সুবিধা ভালো দিছে। সচেতন হওয়ার কারণে এখন দুর্যোগ থেকে আর কি অনেকটাই উন্নত হয়েছে। গভর্নমেন্টের পাশাপাশি আমরাও বেসরকারি সংস্থাও এই সাধারণ মানুষজনের জীবনমান উন্নয়নে কাজ করছি। চরবাসীর জীবনমান উন্নয়ন সহ সক্ষমতা বাড়াতে দেওয়া হচ্ছে প্রযুক্তিগত পরামর্শ ও নানা প্রশিক্ষণ। দুর্যোগ পূর্ব এবং দুর্যোগ পরবর্তী প্রশিক্ষণ পাশাপাশি বিভিন্ন ধরনের NGO আছে, তারা বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণের মাধ্যমে মানুষকে সচেতন করছে এবং বিভিন্ন ধরনের লাইভলিহুড প্রোগ্রামের মাধ্যমে চরের মানুষের জীবন ও জীবিকার অনেক উন্নতি হচ্ছে। চরাঞ্চলের জীবন জীবিকার উন্নয়নে দুর্যোগকালীন প্রস্তুতি বিষয়ে বাস্তবমুখী পদক্ষেপের তাগিদ দিয়েছেন সংশ্লিষ্টরা।
আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন শুধু পরিবেশের ক্ষতি করছে না, মানুষের মস্তিষ্ক থেকে শুরু করে খাদ্যেও বিষক্রিয়া ঘটাচ্ছে। চট্টগ্রামে পলিথিন বিরোধী এবং পরিবেশ সংরক্ষণ বিষয়ক সমাবেশে উপদেষ্টা আরও বলেন, পলিথিন ব্যবহার বন্ধে জনসচেতনতা জরুরি। চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেনের সভাপতিত্বে থিয়েটার ইনস্টিটিউট হলে আয়োজিত সমাবেশে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, উপ পুলিশ কমিশনার হুমায়ুন কবির সহ বিশিষ্ট জনরা। একজন উপদেষ্টার জন্য, একজন মন্ত্রীর জন্য ব্যর্থতা মেনে নেওয়া খুব জরুরি, খুব একটা কঠিন বিষয় না, কিন্তু আমাকে ব্যর্থ করে আপনি কি সফল হচ্ছেন, সেটাই হচ্ছে প্রশ্ন। আপনি আমার কাছে অভিযোগ করেন না পলিথিন তো বন্ধ হয় নাই, আপনি বন্ধ করেন আপনার ব্যবহার, তাহলেই পলিথিন বন্ধ হবে। সবাইকে তো যার যার জায়গা থেকে দায়িত্বটা নিতে হবে। সংবাদে আবারও বিরতি নিচ্ছি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। চেক ডিজাইনার মামলায় সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, 4,14,5 টাকা না পাওয়ার অভিযোগে মামলা। বিরতির পর আবার আমন্ত্রণ জানাই সংবাদ। চেক ডিজাইনার মামলায় জাতীয় দলের সাবেক ক্রিকেটার, সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন আদালত এই আদেশ দেন। আইএফআইসি ব্যাংকের চেক ডিজাইনার মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। গেল বছরের 15 ডিসেম্বর সাকিব সহ 4 আসামির বিরুদ্ধে 4,14,57,000 টাকার চেক ডিজাইনারের মামলা হয়। ব্যাংকের রিলেশনশিপ অফিসার সাহিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেন। শিক্ষার পাশাপাশি তরুণ উদ্যোক্তা গড়ে তুলতে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির সহায়তায় নবম গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনার্স অ্যাওয়ার্ডসের গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়েছে। গুলশানের একটি হোটেলে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের হাতে 5 লাখ টাকা তুলে দেওয়া হয়। আগামী 10 মার্চ ভারতের নাগপুরে জিএসইএ গ্লোবাল কোয়ার্টার ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ বলেন, জিএসইএ প্রতিযোগিতা দেশে নতুন উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে ভূমিকা রাখছে। অনুষ্ঠানে জিএসইএ বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ার আহমেদ সলিম এবং কো চেয়ার হাসনাত মুশারফ উপস্থিত ছিলেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমনায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, আবার নতুনভাবে যেন দেশে ফ্যাসিস্ট তৈরি না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে ইসলামী আইনের বাস্তবায়ন দরকার বলেও মন্তব্য করেন তিনি। ইসলামী আইনজীবী পরিষদের 13তম কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন। অনুষ্ঠানে ইসলামী আইনজীবী পরিষদের নতুন কমিটি ঘোষণা করে শপথ পাঠ করানো হয়। ফ্যাসিস্ট বিদায় নিয়েছে। 53 বছর বাংলাদেশের স্বাধীনতায় আমাদের এই দেশটা যারা পরিচালনা করেছিল, তামাম দুনিয়ার মধ্যে একবার দুইবার নয় 5 বার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট বানিয়েছে। কারা, কেন? এই চরিত্র আমাদের পরিবর্তন করতে হবে। প্রবাসীদের বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। সৌদি আরবে উমরা করতে গেলে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব পশ্চিমাঞ্চলে বিএনপির নেতাকর্মীরা তাকে অভ্যর্থনা জানান। সে সময় উপস্থিত ছিলেন আলহাজ আব্দুল মান্নান, মীর মনিরুজ্জামান তপন, প্রকৌশলী নুরুল আমিন ও হানিস সরকার উজ্জ্বল সহ বিএনপি নেতারা উপস্থিত ছিলেন। সংবাদে আবারও বিরতি নিচ্ছে, আর বিরতির পর জানিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল সংবাদে। কোনো রাজনৈতিক বক্তব্য অনুসারে নয়, প্রধান উপদেষ্টার দেয়া সময়সীমা অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে কমিশন, বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ইউএনডিপি কর্তৃক ভোটার হালনাগাদ সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে তিনি বলেন, ভোটার তালিকার সন্দেহ দূর করতেই বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ করা হবে। অংশীজনদের সাথে বৈঠক করে নির্বাচন কমিশনকে কিভাবে আরও সহযোগিতা করা যায় সেটি জানানোর কথা বলেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি নাজিব বেকের রিপোর্ট।
সোমবার থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করবে নির্বাচন কমিশন। এই কার্যক্রমের অংশ হিসেবে নির্বাচন কমিশনকে ল্যাপটপ, স্ক্যানার এবং ব্যাগ হস্তান্তর করে ইউএনডিপি। প্রথম দিনে ১৭৫টি ল্যাপটপ, ২০০টি স্ক্যানার এবং ৪৩০০ ব্যাগ দিয়েছে সংস্থাটি। নির্বাচন কমিশনের কাছ থেকে টেকনিক্যাল সহযোগিতা চাওয়া হয়েছিল। আমরা রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনের সাথে বসব, এরপর কি বিষয়ে কমিশনকে সহায়তা করা যায় সেটি দেখা যাবে। সিইসি বলেন, সুষ্ঠু নির্বাচন করতে চায় কমিশন। নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনাকেই প্রাধান্য দেওয়ার কথা জানান সিইসি। রাজনৈতিক বক্তব্য আমরা ঢুকতে চাই না, আইন কানুন বিধিবিধান সিস্টেমের মধ্যে থাকবো, একদম ক্লিন স্লেট। আমরা চাই যে একদম স্ট্রেট, যাতে সবাই একটা ফ্রি ফেয়ার গেম আমরা উপহার দিতে চাই। মাননীয় প্রধান উপদেষ্টার ঘোষিত যে টাইম ফ্রেম, ওটাকে মাথায় রেখে আমরা কাজ করছি। তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভবিষ্যতেও সংস্থাটির সহায়তা নিতে চায় কমিশন। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। কিশোরগঞ্জের অষ্টগ্রামে জিয়া সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে জিসাস নেতা মোহাম্মদ শাহাবুদ্দিনের মুক্তির দাবিতে উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ হয়েছে। সমাবেশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী এতে অংশ নেন। এ সময় বক্তারা শাহাবুদ্দিনের মুক্তির দাবি করে তার উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। বিক্ষোভ সমাবেশ শেষে বড়বাজার কাচারি মসজিদে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়। উপজেলা জিসাসের আহ্বায়ক রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিএম মোশাররফ উদ্দিন হালিম, কৃষক দলের সভাপতি ইউনুস আলী, উপজেলা যুব দলের সাবেক আহ্বায়ক মীর তাপস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জুয়েল মিয়া, জিসাসের সদস্য সচিব মোহাম্মদ শহীদুল ইসলাম, মৎস্যজীবী দলের আহ্বায়ক মাহফুজ আলম খান ডানা, সদস্য সচিব তানজিন আহমেদ তান্না ও উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক তাফসির বক্তব্য রাখেন। এবার খেলার খবর। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে যোগ দিতে সুইজারল্যান্ড যাচ্ছেন প্রধান উপদেষ্টা। প্রথমবারের মতো বাংলাদেশ নিয়ে বিশেষ সংলাপ। দীর্ঘ 15 মাস পর গাজা ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর। যুদ্ধে 47,000 মানুষের প্রাণহানি, লক্ষাধিক আহত ও বাস্তুচ্যুত 23 লাখ মানুষ। অন্তর্বর্তী সরকার সীমান্তে কঠোর হয়ে সমস্যা তৈরি করা হচ্ছে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রক্ত দিয়ে হলেও নিরাপদ নিশ্চিতের ঘোষণা। 5ই আগস্ট জনগণ দেখিয়েছে কিভাবে স্বৈরাচার বিদায় করতে হয় বললেন তারেক রহমান। মানুষ পাশে না থাকলে হাপিত্যেশ করতে হবে মন্তব্য। পিনাকি ভট্টাচার্যের বই ফুলকুমারে নিয়ে পাঠকদের আগ্রহ বাড়ছে। বেস্ট সেলার হিসেবে অ্যামাজনের বায়োগ্রাফিক্স ক্যাটাগরি শীর্ষস্থানে। এবং বিপিএল এ পয়েন্ট তালিকায় 2-এ উঠে এলো ফরচুন বরিশাল। হোম টিম চিটাগং কিংসের বিপক্ষে 6 উইকেটে তামিমের দলের জয়।